উন্মোচন করলে তার চাকরি যাবে না, তাকে সাসপেন্ড হবে না, এরকম কিছু বিষয় আমার মনে হয় যে দেশের স্বার্থে করা উচিত। কারণ আমরা যা দেখছি মানে এই ফাড়াগুলোর জন্য আসলে অনেকে নিশ্চুপ থাকতে চায়, ভয় পায়, ইত্যাদি ইত্যাদি। তো মাহমুদ, শেখ হাসিনা ভয় পাবে কেন? এরকম ভীতু সেনাবাহিনী আমার দরকার নাই। আমার দরকার কাকে জানেন? আমার দরকার আবু সাইদের মতো সেনাবাহিনী, যে আবু সাইদ বুলেটের সামনে দুহাত প্রসারিত করে বুলেট বুকে নিতে পারবে, সেটা সেনাবাহিনী। সেনাবাহিনী লজ্জায় তাদের মাথা নিচু করে চলা উচিত। সেনাবাহিনী লজ্জা লাগে না? আবু সাইদের বীরত্ব দেখার পরেও তারা ভয়ের কথা বলে, তারা ভয় পায়। তাদের লজ্জা থাকা উচিত। এবং আমার যদি আবু সাইদের মতো সেনাবাহিনী থাকে, আমার সেনাবাহিনীর কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ রক্ষা করবার জন্য আবু সাইদরাই যথেষ্ট। কাজে আমার প্রস্তাবটা কি জানেন? আমার প্রস্তাব হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য মিলিটারি সার্ভিস বাধ্যতামূলক করতে হবে, মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। এবং যদি আমরা মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে পারি আমাদের জনগণের জন্য, ধরেন 1 বছর যে ইন্টারমিডিয়েট পাস করবে, ইন্টারমিডিয়েট পাস করার পরে তার 1 বছর মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক, কিংবা 6 মাস মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক, তাহলে বাংলাদেশে একটা মিলিটারি সোসাইটি তৈরি হবে। জনগণই তার দেশ রক্ষা করতে পারবে। এই ধরনের সুবিধাবাদী দুর্নীতিবাজ, আজিজের মতো, ওয়াকারের মতো দুর্নীতিবাজ এবং দেশদ্রোহী বেঈমান মীর জাফর সেনাবাহিনীর বাংলাদেশে প্রয়োজন নাই। আমার আবু সাইদের দরকার। আবু সাইদ, শহীদ আবু সাইদের মতো যদি আমার 1 লক্ষ শহীদ আবু সাইদ থাকে সিভিলিয়ানদের মধ্যে, এটাই বাংলাদেশকে রক্ষা করার জন্য যথেষ্ট। এইসব জেনারেল ওয়াকারদের আমাদের কোনো প্রয়োজন নাই। জেনারেল ওয়াকারদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং এই জাতীয় ট্রেনিং কিন্তু আমেরিকা, লন্ডন সহ পৃথিবীর উন্নত সকল রাষ্ট্রেই আছে। কিন্তু একটা সার্টেন এজের পরে প্রত্যেককে একটা সামরিক প্রশিক্ষণ নিতে হয়। এই জন্য আমি প্রস্তাব দিয়ে রাখলাম, যারাই আসুক ক্ষমতায় শেখ হাসিনার পতনের পরে, যারাই দেশের দায়িত্বভার গ্রহণ করুক, তাদের এটা চিন্তায় রাখতে হবে যে আমাদের অবশ্যই ইয়াং জেনারেশনের জন্য মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে, যাতে আমরাই আমাদের দেশ রক্ষা করতে পারি। রাইট, কারোর উপর ডিপেন্ড করার কিছু নেই, কাউকে মহান বানানোর কিছু নাই। মানে স্পেসিফিক কোন বাহিনীকে দেশপ্রেমিক বলার কোনো প্রয়োজন নাই। জনগণ দেশ, বাংলাদেশে শোনেন, গত 18 বছরের ইতিহাসে বাংলাদেশে প্রমাণিত হয়েছে জনগণ দেশপ্রেমিক, সেনাবাহিনী দেশদ্রোহী। এই দেশের সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দিয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে, এটা ভুললে চলবে না। অন্তত গত 15 বছরে এটি হারে হারে আমরা উপলব্ধি করেছি বিভিন্ন 18 বছর 11 থেকে। তো মাহমুদ ভাই, হাসিনার কিন্তু ধরেন অনেক রকমের কিন্তু ধরেন ফন্দি ফিকির থাকে, অনেক রকমের কৌশল থাকে। তার এ টিম, বি টিম, আর্মি টিম, সিভিল টিম, নানা রকমের টিম থাকে। তো সে সম্প্রতি 2টি টিমকে ডিপ্লয় করছে। একটা যদি আমি আপনাকে দেখাই, যে সোহেল তাজ, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছিল সোহেল তাজ, তিনি ডিবি কার্যালয়ে সোহেল তাজ, শিক্ষার্থীদের বুকে যেন একটি গুলি না লাগে। এই লোক আপনার ধরেন এখন ওই জিমনেশিয়ামের মালিক, জিম করায়, নিজের শরীর বানায়, টাকা বানায়, বিভিন্ন ভাবে ইয়ে করে। সে নামছে এখন, শেখ হাসিনা কিন্তু তাকে নামাইছে। আরেকজন আরো 2-3 জনকে নামাইছে। আমি যদি একটু দেখাই, জাস্ট মানুষকে একটু সচেতন করার জন্য, যে সাবধান, এইসব ফাঁদে পা দেওয়া যাবে না। যেমন আরেকটা হচ্ছে, আমি দেখছিলাম যে তারা ইয়ে করছে, আপনার কি বলে, জাতীয় গণতদন্ত কমিশন গঠন করেছে, মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করেছে, যার প্রধান হচ্ছে বিচারপতি আব্দুল মতিন, এবং সুলতানা কামালও আছেন, এর সাথে আছেন আইনজীবী, সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না সহ একটা গ্রুপ এটার সঙ্গে যুক্ত হয়েছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন? এই মতিন, এই বিচারপতি মতিন তো সেই মতিন যে আপনাকে বলেছিল যে ট্রুথ ইজ নো ডিফেন্স, এবং আপনাকে বোধ হয় পরে 3 বছরের শাস্তি দিয়েছিল আদালত অবমাননা, বা এরকম 6 মাস, 1 মাস অতিরিক্ত জরিমানা না দেওয়ার জন্য। তো এখন এই মতিন কিন্তু এটা নিয়ে একটু বেশ প্রমোটেড হচ্ছে বিভিন্ন মিডিয়ায় আমি দেখি, এবং মাঝখানেও যে তত্ত্বাবধায়ক সরকারের তালিকাতেও তার নাম দেখা যাচ্ছিল, বা সে নিজে একটু যাতে উঠতে চাচ্ছে আর কি। এটা প্রথম আলোর প্রোডাক্ট। প্রথম আলো তো বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, বর্তমানের প্রোডাক্ট হচ্ছে মতিন।
মতিন। তো এই মতিন, সোহেল তাজ কিন্তু ধরেন বিডিআর বিদ্রোহের ঘটনার কিন্তু অনেক ব্যাখ্যাই কিন্তু তার কাছ থেকে কেউ জানতে পারেনি এখনো। সে কিন্তু তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। তো কিভাবে দেখেন আপনি, ধরেন হঠাৎ করে এদের এই যে চেতনা জাগ্রত হয়ে যাওয়া, ধরেন এতদিন পরে এসে যখন দেখছে যে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে, মানে ছাত্র বিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে, অলরেডি নিয়েছে, তখন ধরেন হাসিনা কিন্তু ধরেন তার এইসব বাহিনীকে নিয়োগ করছে যারা ভিতরে ঢুকে অন্যভাবে কাজ করবে। আপনার কাছ থেকে একটু শুনি, বা জনগণকে আপনার কোনো পরামর্শ দেওয়া যদি থাকে। এটা হাসিনার এ টিম বি টিম সি টিম না, কিন্তু আমাদের বুঝতে হবে এটা ভারতের বি টিম সি টিম। এটা হাসিনা নিয়োগ দেয় নাই, এদেরকে ভারত নিয়োগ দিয়েছে। কারণটা হচ্ছে কি, ভারতের মিডিয়া যদি আপনি খেয়াল করেন গত ধরেন 7 দিন ধরে, বিশেষত ভারতের মিডিয়াতে আপনি দেখতে পারবেন এক ধরনের হতাশা ভর করেছে ভারতের মিডিয়ার মধ্যে। এবং ভারতের মিডিয়াতে লেখা হচ্ছে, তার মধ্যে আনন্দবাজার পত্রিকা, যেটা পশ্চিমবঙ্গের বেশ জনপ্রিয় পত্রিকা, তারপরে অন্যান্য যেগুলো আছে, ইন্ডিয়া টুডে, তারপরে দি হিন্দু, এই সমস্ত পত্রিকাতে বলা হচ্ছে যে শেখ হাসিনা কি টিকতে পারবেন, একদম এই ল্যাঙ্গুয়েজ, যে শেখ হাসিনার সময় কি শেষে এসছে। তাহলে ভারতের দুশ্চিন্তাটা হচ্ছে যে শেখ হাসিনা শেষ পর্যন্ত যদি গণ অভ্যুত্থানে তার ক্ষমতাচ্যুতি ঘটে, তাহলে ভারতের ইন্টারেস্ট কারা দেখবে। তো ভারতের ইন্টারেস্ট দেখবার জন্য তারা বেশ কয়েকটা টিম মাঠে নামিয়েছে। এই সোহেল তাজ ওই ভারতের একটা টিমের অংশ। তো সোহেল তাজকে, এটা একটু আমি আবার মনে করিয়ে দিই আপনাদেরকে, আপনি একটু আগে বললেন সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই হাসিনার সরকারের প্রথম আমল বলতে 2008-এর পরে যখন ক্ষমতায় আসলো, তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, এবং সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। এবং আরো মনে করা দরকার, জনগণ ভুলে গেছে, বাংলাদেশে যে গুমের কালচার, বাংলাদেশে যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কালচার, বাংলাদেশে হেফাজতে নিয়ে নির্যাতনের যে কালচার, এটা শুরু করেছিল সোহেল তাজ। সোহেল তাজ চাকরি চলে গেছিল কারণ শেখ সেলিমের সাথে তার একটা গন্ডগোল হয়েছিল, আত্মীয় গন্ডগোল। যদিও শেখ হাসিনার আত্মীয় না সোহেল তাজ, শেখ সেলিম আত্মীয়। তো শেখ সেলিমের সঙ্গে সোহেল তাজের কোনো একটা বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, এবং এই কারণে সোহেল তাজ চাকরি হারায়, এবং তারপরে সে আর ফিরে আসতে পারে নাই। এবং এই সোহেল তাজ যতগুলো অপকর্ম এই সরকার এখন করছে, তার সবগুলো অপকর্মের শুরু কিন্তু সোহেল তাজের আমলে। কাজে আজকে সে ডিবি অফিসে যাচ্ছে, এই ডিবি অফিসে যে জুলুমের যে কালচার, এটা শুরু হয়েছে সোহেল তাজকে দিয়ে। এবং আরো বলি আপনাকে, এই সোহেল তাজের বোন কিন্তু এখনো সোহেল তাজের কনস্টিটিউয়েন্সির এমপি। কাজেই তাদের পরিবার এই সরকার, এই খুনি সরকারের পার্ট অফ দিস মার্ডারাস রেজিম হচ্ছে সোহেল তাজের পরিবার। আমরা যেন এটা ভুলে না যাই। কাজে সোহেল তাজ যে নাটক করছে এখন, এটাও একটা ভণ্ডামি। হাসিনার ভণ্ডামির এগুলো সব অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পারলেন তো? সুতরাং ইন্ডিয়া সোহেল তাজকে এখন মাঠে নামিয়েছে, যাতে করে ভবিষ্যৎ কোন সরকার আসলে, পট পরিবর্তন হলে, এই সোহেল তাজের মতো লোকরা যেন তখন নেতৃত্ব নিতে পারে, জনগণকে ভুল বুঝিয়ে যাতে নেতৃত্ব নিতে পারে। কাজে জনগণের সাবধান থাকতে হবে। এতো গেল সোহেল তাজ। জাতীয় কি কমিশন, জাতীয় কমিশনের অধিকার তাদেরকে কে দিল? জাতীয় কমিশন বলবার কে দিয়েছে তাদেরকে জাতীয় কমিশন অধিকার করবার? এবং যে দুই ব্যক্তির কথা বললেন আপনি যে তারা জয়েন্ট কনভেনার, একজন হলো সুলতানা কামাল চক্রবর্তী। কে সুলতানা কামাল চক্রবর্তী? সুলতানা কামাল চক্রবর্তী ১/১১-র কুশীলবদের একজন। জনগণকে মনে করিয়ে দিচ্ছি, আবার পুরনো ঘটনা ভুলে গেছে হয়তো বাংলাদেশের জনগণ। এই সুলতানা কামাল চক্রবর্তী আরো ৩ জনকে নিয়ে যখন ইয়াজউদ্দিন সাহেবের সরকার থেকে রিজাইন করে, তত্ত্বাবধায়ক সরকার থেকে, এবং রিজাইন করার মাধ্যমে ১/১১-র পথ প্রশস্ত হয়, আপনাদের মনে আছে এটা? কাজে ১/১১-র যে সরকার এসছিল বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দেওয়ার জন্য, ভারতের কাছে তুলে দেওয়ার জন্য বাংলাদেশকে, সেই ঘটনা, সেই ষড়যন্ত্রের অন্যতম কুশীলব হচ্ছে এই সুলতানা কামাল চক্রবর্তী। আউট অ্যান্ড আউট ইন্ডিয়ান এজেন্ট, ভারতীয় এস্টাবলিশমেন্ট,
ভারতীয় ডিপ স্টেট, ভারতীয় ইন্টেলিজেন্স কমিউনিটির লিডিং যে সমস্ত দালালরা বাংলাদেশে আছে তার মধ্যে সুলতানা কামাল চক্রবর্তী একজন। এবং তিনি, আপনার মনে আছে যখন শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়, তিনি আবার নিজেকে দাবি করেন মানবাধিকার কর্মী হিসেবে। তিনি আইন এবং সালিশ কেন্দ্রের প্রধান ছিলেন অনেকদিন। আসলে এগুলি সবই ইন্ডিয়ান প্রোডাক্ট, বুঝতে পারলেন? ইন্ডিয়া তৈরি করেছে এদেরকে। তিনি শাপলা চত্বর হত্যাকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আপনি ভাবতে পারেন, গরিব গ্রামের দরিদ্র মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে ঠিক আজকের মতো। যেটা হচ্ছে, তার ট্রেনিং কবে শুরু হয়েছিল? তার ট্রেনিং তো শুরু হয়েছিল শাপলা চত্বর হত্যাকাণ্ডে। সেই শাপলা চত্বর হত্যাকাণ্ডের পরে তথাকথিত মানবাধিকার কর্মী সুলতানা কামাল চক্রবর্তী সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি বলেছিলেন সরকার ঠিক করেছে এদেরকে গুলি করে মেরে। আজকে তিনি গণতদন্ত কমিশন করছেন কোন মরাল রাইটে, কোন লিগ্যাল রাইটে তিনি করছেন? এ তো গেল। এবং আরেকটা বলে রাখা দরকার, তিনি কিন্তু খুব ঘনিষ্ঠ বান্ধবী শেখ হাসিনা। তিনি যা করবেন শেখ হাসিনা নলেজে রেখেই তিনি সব করবেন। আসলে ইন্ডিয়া করাচ্ছে, আপনাকে বুঝতে হবে এটা ইন্ডিয়া করাচ্ছে। এই গেল আপনার সুলতানা কামাল চক্রবর্তীর গল্প। জাস্টিস মতিন, তিনি আমার সাথে ব্যক্তিগত কি করেছেন সেটা গুরুত্বপূর্ণ না, তবু আবার মনে করিয়ে দিই, যখন আমার নামে আদালত অবমাননার মামলা হলো, যেরকম আপনার নামে আর আপনার এখানে এক অতিথি এসেছিল তার নামে সম্প্রতি হয়েছে, যখন হলো তখন আমি সুপ্রিম কোর্টে গিয়ে, আপনি জানেন তো এটা, যে বাংলাদেশে একমাত্র আমি ক্ষমা চাই নাই, সবাই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চায়, প্রত্যেকে, যে যত বড় বাহাদুরি হোক না কেন বাংলাদেশে সবাই ক্ষমা চায়। আমি গিয়ে বলেছিলাম আপনাদের আদালত, এই আদালত আমি মানি না, এবং আমি যেটা লিখেছি আমি সত্য লিখেছি, কাজে সত্য লেখার জন্য আমি ক্ষমা চাইবো না। আমি তো সত্য কথা লিখেছি। আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা। আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা, আমি সত্য কথা লিখেছি। তখন এই মতেন তিনি আমাকে বলেছিলেন ট্রুথ ইজ নো ডিফেন্স, তার মানে সত্য ডিফেন্স না, তাহলে কি মিথ্যা ডিফেন্স? তো এই হচ্ছে তার নৈতিক জায়গা, তার মরাল জায়গা হচ্ছে এটা। এবং তিনি কেন করেছিলেন জানেন? সেটাও একটু জেনে রাখা দরকার জনগণের। তিনি তখন চিফ জাস্টিস হওয়ার স্বপ্ন দেখছিলেন, তিনি সিনিয়র মোস্ট ছিলেন তখন, এবং তদানীন্তন চিফ জাস্টিস রিটায়ারমেন্টে যাবেন তার 1 মাস পরে। সুতরাং তিনি চিফ জাস্টিস হবেন, এই জন্য তিনি শেখ হাসিনার পা চাটছিলেন তখন। কিন্তু শেখ হাসিনা তাকে করে নাই চিফ জাস্টিস। শেখ হাসিনা কাকে করেছিল? খায়রুল হককে করেছিল। তাকে সুপারসিড করে, মতিনকে সুপারসিড করে খায়রুলকে চিফ জাস্টিস বানিয়েছিল। এবং তারপরে তিনি অনেকদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন। এখন আবার তিনি গর্তের থেকে বেরিয়েছেন। এই গর্তের ভিতরে থাকা প্রাণী দেশ সম্পর্কে জনগণের সাবধান থাকতে হবে। 3 নম্বর কি বললেন? জেডাই খান পান্না, তিনি একজন আপাত মস্তক আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের দালাল একজন। তবে মাহমুদ ভাই ধরেন জেডাই খান পান্না আবার ধরেন আমার লয়ার ছিলেন, আমি যখন জেলে ছিলাম আমার বোনেরও লয়ার ছিলেন। তিনি আমাদের মানবাধিকার কেসগুলো উনি একটু নেয়নি ইদানিং আর কি, পরিপূর্ণ আওয়ামী লীগার তিনি একজন। সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। কে শোনেন, এদের তো টাকা রোজগার করতে হয়, উকিলদের তো টাকা রোজগার করতে হয়, কাজে কে কোন মামলা নিলে এটা গুরুত্বপূর্ণ না। হি ইজ আউট অ্যান্ড আউট আওয়ামী লীগের। তাহলে আপনি কারা গণতদন্ত কমিশন করছে? সুলতানা কামাল চক্রবর্তী, ভারতের এজেন্ট, তারপরে ট্রুথ ইজ নো ডিফেন্সের জাস্টিস মতিন, জেডাই খান পান্না। আমি জনগণকে বলবো এদের ধারে কাছে থাকবেন না। তদন্ত কমিশন হবে এই সরকারের পতনের পরে, হাসিনার পতনের পরে তদন্ত কমিশন হবে। আমার অ্যাডভাইস হচ্ছে সবার কাছে, সবার প্রতি, আমি একজন প্রবীণ মানুষ, আমার অ্যাডভাইস আপনাদের কাছে, সমস্ত তথ্য প্রমাণ আপনারা আর্কাইভ করে রেখে দেন, সবকিছু আপনারা প্রমাণ রেখে দেন যে কিভাবে গণহত্যা চালিয়েছে, সবগুলো ভিডিও, সবগুলো ক্লিপিং আপনাদের রাখতে হবে। আমারও একটা সংগঠন আছে, আপনি জানেন, আমি অস্ট্রেলিয়ার একটা সংগঠনের সাথে জড়িত, সাপি, সাউথ এশিয়ান পলিসি ইনস্টিটিউট, পলিসি ইনিশিয়েটিভ, সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ। আমরাও কিন্তু আর্কাইভ করছি,
আমরা সমস্ত কিছু রেখে দিচ্ছি। কাজে আমার সবার কাছে সাজেশন হচ্ছে যে আপনারা এগুলো রেখে দেন, আগে শেখ হাসিনা নামক দানবের মনস্টারের পতন হোক, আমরা তারপরে বিচার করব। এখন যেটা বিচারের নাম হলে হবে কি জানেন, শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তারা নেমেছেন। তারা যেটা করবেন সেটা শেখ হাসিনাকে বাঁচাবেন তারা, এবং বাঁচানোর জন্যই এই টিমকে ইন্ডিয়া নামিয়েছে। আমাদের মনে রাখতে হবে যে এই টিম একটা ভারতের বি টিম ছাড়া আর কিছু না। কাজেই সোহেল তাজ অথবা এই ধরনের লোকজন সম্পর্কে জনগণকে আমি আবার সতর্ক করছি। আমি জনগণকে বহুবার সতর্ক করেছি, পূর্বেও করেছি, আবারও সতর্ক করছি, এদের সম্পর্কে সাবধান থাকেন। না, এবং মাহমুদ ভাই ধরেন এই যে যখন তারা বলবে যে জাতীয় জাতীয় শব্দটা যখন লাগাবে তখনই আপনার সন্দেহের জায়গাটা আরো বেশি। তাদেরকে এই জাতীয় লাগানোর অধিকার কে দিল? মানে তারা কিসের জাতীয়? মানে একটা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো বিষয় যদি হয় সেটা জাতীয় হইতে পারে। তো তারা দেখেন এমন একটা নাম চুজ করছে যে নাম থেকে ধরেন ইন্টারন্যাশনালি তারা যদি কোনো স্টেটমেন্ট দেয় বা যেটা দেয়, ইন্টারন্যাশনালি বলা হবে যে ন্যাশনাল এই কমিটি থেকে এটা বলা হয়েছে না, কারণ এদেরকে প্রমোট করে তো ইন্ডিয়া থেকে, এবং আপনি জানেন পশ্চিমের নানা দেশে ইন্ডিয়ান লবি খুব সক্রিয়। কাজে ইন্ডিয়ান লবি এবং ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজম মিলে বাংলাদেশে কতগুলো প্রাণী তৈরি করেছে বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করবার জন্য, বাংলাদেশে গণতন্ত্র জনগণের অধিকার নস্যাৎ করবার জন্য কিছু প্রোডাক্ট তৈরি করেছে এই ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজম এন্ড হিন্দুত্ববাদী ভারত মিলে। এই যতগুলো নাম আমরা আলোচনা করছি এগুলো সব তাদের প্রতিনিধি। কাজে এদের সম্পর্কে জনগণকে সচেতন থাকার আমি অনুরোধ জানাচ্ছি। এখন দেখা যাক এরা কি করেন। তো মাহমুদ ভাই আরেকটা প্রসঙ্গে যাই, যে আপনি জানেন যে আপনি কথা বলছিলেন যে একটি কন্টেম্পটিভ চার্জ আমার বিরুদ্ধে এবং অ্যাডভোকেট মহসিন রশিদের বিরুদ্ধে এসেছে, এবং এটা নিয়ে আমরা ভাবছিলাম আগেই কথা বলবো ভাবছিলাম। তো আজকে একটু আলোচনা করি যে 21 তারিখে তারিখ ছিল, পরে 28 তারিখে নেওয়া হয়েছে, এবং এখন রুল ইস্যু হয়েছে যে কেন শাস্তি দেওয়া হবে না এটা তাদেরকে ব্যাখ্যা করতে হবে। এবং আইনজীবী মহসিন রশিদ সাহেব অ্যাকচুয়ালি গত জুন মাসের 4 তারিখ থেকে তার লাইসেন্স সাসপেন্ড, তিনি কোর্টে কোনো প্র্যাকটিস করতে পারছেন না। এবং সর্বশেষ গত 28 তারিখে বলা হয়েছে তিনি 29 আগস্ট পর্যন্ত তিনি কোনো সোশ্যাল মিডিয়ায়, কোনো পত্রিকায় কোনো কথা বলতে পারবেন না, লিখতে পারবেন না। অর্থাৎ এই জাতীয় একটা বার্ড দেওয়া হয়েছে, তার মত প্রকাশের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। তো যুক্তরাষ্ট্রের একটি আদালত, আপনি জানেন যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেছিল, তাদের যে ইন্টারপ্রিটেশন সেখানে তারা বলেছিল যে বিচারকদের এখানে বিচারিক স্বাধীনতা ছিল না, অর্থাৎ বিচারকরা তাদের মতো করে বিচার করতে পারেন নাই। হিয়ার্সে এভিডেন্সে ফাঁসি দেওয়া হয়েছে, শিশুর সাক্ষ্যে ফাঁসি দেওয়া হয়েছে। সো চৌধুরী মঈনুদ্দিন বাংলাদেশে গেলে তাকে ইতিমধ্যেই ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলা হতো, বাকি 6 জনের মতো। তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম এই রায়টা নিয়ে, এবং চিফ জাস্টিস অত্যন্ত উষ্মা নিয়ে গতকাল আপনার এর সঙ্গে কথা বলেছেন, অ্যাডভোকেট মহসিন রশিদের সঙ্গে কথা বলেছেন। তিনি একবার সরি বলেছেন, তখন তিনি বলেছেন যে যান ব্রিটিশ সুপ্রিম কোর্টে যে আপনি প্র্যাকটিস করেন, আপনি কেন আমাদের কোর্টকে ডিফেন্ড করলেন না? আপনার দায়িত্ব হচ্ছে আমাদের আইসিটি কে ডিফেন্ড করা, আমাদের কোর্টকে ডিফেন্ড করা, এটা আপনার দায়িত্ব, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ধরেন শাহিনের আদালত, ওবায়দুল হক শাহিনী, তো সেও তো ধরেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের অন্যতম হত্যাকারী, জুডিশিয়াল কিলিং এর সঙ্গে যুক্ত। তো আপনি কি একটু বলবেন এই যে কন্টেম্পট সুপ্রিম কোর্টে, ব্রিটিশ সুপ্রিম কোর্টের রায় আপনি তো দেখেছেন, তো কি বাংলাদেশের প্রথমে শাহিনের পরিচয়টা তো জানা দরকার আমাদের। এখন যে চিফ জাস্টিস তার নাম হলো ওবায়দুল হাসান শাহিন, জি, এবং সে বাকশাল ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। আর এখন যে দ্বিতীয় ক্ষমতাধারী যে জাজ আপিল বিভাগে, তার নাম এনায়েতুর রহিম। এনায়েতুর রহিম ছিল বাকশাল ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি। তো বাকশাল ছাত্রলীগের প্রেসিডেন্ট আর বাকশাল ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি এখন একজন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আর একজন আপিল বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজ। এই হচ্ছে সুপ্রিম কোর্টের অবস্থা বর্তমানে, এবং এটা তো একদিন ধরে না। এই সুপ্রিম কোর্টের অবস্থা তো শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই এই সুপ্রিম কোর্ট শেখ হাসিনার নির্দেশে পরিচালিত হয়েছে, এটা তো সবাই জানে। কাজে এই বিচারপতিরা কে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। আমি তো মনে করি এই বিচারপতিদের বিচারপতি নামে সম্বোধন করাই উচিত না। এবং কোনো একদিন আসবে
যেদিন জনগণ দল বেঁধে সুপ্রিম কোর্টে যাবে এবং যে আপিল বিভাগের প্রত্যেকটা বিচারপতিকে ঘাড় ধরে রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে, তা হলো ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। শনিবার 1 মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না, দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে। প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। তিনি বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো। স্বরাষ্ট্র জানাবো, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলিতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। রিউমার স্ক্যানার বলছে, সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া। প্রিয় দর্শক শ্রোতা,